হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর এনকেটি স্যার অ্যান্ড ওয়েলকাম টু দ্য সফট কি। আজ থেকে ক্লাস 11-এর একটা নতুন অর্গানিকের লেকচার সিরিজ শুরু হচ্ছে। দেখো, টাইটেল এবং থাম্বনেলে যদিও লেখা রয়েছে যে ক্লাস 11-এর একটা লেকচার সিরিজ এটা, কিন্তু তোমাদের বলে রাখি এটা কিন্তু ক্লাস 12-এর জন্য সমান গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 12-এ অর্গানিক কেমিস্ট্রিতে খুবই স্ট্রাগল করছো, বুঝতে পারছো না, বুঝতে অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না অর্গানিক কেমিস্ট্রি, তোমাদের প্রত্যেককে আমি স্ট্রংলি রেকমেন্ড করব এই লেকচার সিরিজটা। এই লেকচার সিরিজ ভালো করে বোঝো, খাতায় নোট ডাউন করো, দিয়ে প্র্যাকটিস করো, তারপরে তোমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি পড়তে যাও, দেখবে তোমাদের কাছে জল ভাত লাগবে, একদম গ্যারেন্টেড। এই লেকচার সিরিজটা যদি তোমরা ভালো করে বুঝে যাও, তোমাদের কখনোই অর্গানিক কেমিস্ট্রিতে আর কোনো দুর্বলতা থাকবে না। আর ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য স্ট্রংলি রেকমেন্ড করছি এই লেকচার সিরিজটাকে একেবারেই স্কিপ করবে না। যত ভালো করে রেডি করা যায় এই চ্যাপ্টারটাকে সুন্দর করে রেডি করে নাও, তোমাদের ক্লাস 12-এ ভীষণভাবে এটা কাজে দেবে। আর পড়তে পড়তে অবশ্যই শর্ট নোট বানাতে থাকবে, যেগুলোই ক্লাসে লেখানো হবে, যেগুলোই বোর্ডে লেখানো হবে, সেগুলোই তোমরা নোট ডাউন করতে থাকবে। তাহলে তোমাদের একটা সুন্দর একটা শর্ট নোট তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু পরে কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট, জেই বা অন্যান্য এন্ট্রান্স এক্সামগুলো দেবে, তাদের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট একটা লেকচার সিরিজ এটা। দেখো, আমি এতবার করে বলছি মানে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমি অনেক দিন ধরে পড়াচ্ছি স্টুডেন্টদের, সুতরাং তাদের দেখছি যে তারা কোন জায়গাগুলোতে গন্ডগোল করছে। এই সব টপিকগুলো তাদের গন্ডগোল থাকার জন্য তারা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা ঠিকঠাক করে বুঝতে পারছে না। তাই অনেক কষ্ট করে তোমাদের জন্য এই লেকচার সিরিজটা আমি বানিয়েছি। কেমন লাগলো লেকচার সিরিজটা প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। যে টপিকটা তোমরা আজকে পড়বে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির যদি রিয়াকশান যদি পার্ট বলতে চাও, তার একদম বেস। এই পোর্শনটা যদি তুমি ঠিকঠাক করে ক্লিয়ার না করো, তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12-এর কেমিস্ট্রি রিয়াকশান বেসড যেগুলো, যেসব জিনিসগুলো কিছুই বুঝতে পারবে না, যেটা তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে? তো বেসিক্যালি ওই ফান্ডামেন্টাল জিনিসগুলো ক্লিয়ার করব, তারপরে আস্তে আস্তে ওর অ্যাপ্লিকেশান পার্টটায় ঢুকবো। ঠিক আছে? প্রথমে থিওরি পড়বো, তারপরে অ্যাপ্লিকেশান পার্টটা পড়বো। দিলে তোমাদের মোটামুটি একটা রাফ আইডিয়া তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের হেল্প করবে 11-এরও রিয়াকশান পার্টটা বোঝার জন্য, আর হচ্ছে ক্লাস 12-এরও রিয়াকশান পার্টটা বোঝার জন্য। দেখো, ক্লাস 11-এ মোটামুটি অনেক ফান্ডামেন্টাল জিনিসপত্র রয়েছে, তার সঙ্গে কিছু রিয়াকশান লাস্টের দিকে রয়েছে, কিন্তু ক্লাস 12-এ বেসিক্যালি হচ্ছে আমাদের রিয়াকশানই পোর্শন। সুতরাং রিয়াকশান পোর্শনটাকে তোমাকে কোপ আপ করতে হলে ইউ হ্যাভ টু ডিল উইথ দিস ফান্ডামেন্টালস। না হলে তো তুমি বুঝতে পারছো কী হবে। তো ওই ফান্ডামেন্টালের মধ্যে যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে টপিকটা আমি বলছি, জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা। এখানে কি রয়েছে তোমাকে একটা ব্রিফ আইডিয়া প্রথমে দেবো আমি, তারপরে ধীরে ধীরে আমরা নেক্সট প্রসিডিং ক্লাসগুলোতে আস্তে আস্তে করে আমরা দেখব, পরপর স্টেপ ওয়াইজ ম্যানারে কী কী পড়বো আমরা দেখব। আচ্ছা, জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের ধারণা। তাহলে ক্রিয়া কৌশলের ক্রিয়া কৌশলের ধারণা। ক্রিয়া কৌশল জিনিসটা তোমরা জানো? ক্রিয়া কৌশল জিনিসটা কি, বা মেকানিজম যাকে বলা হয়, কেমিক্যাল কাইনেটিক্সে তোমাদের পড়ানো হয়েছিল ওখানে, যে মেকানিজম হচ্ছে এমন একটা টার্ম যে টার্মের মাধ্যমে অনেক কিছু জিনিস বোঝায়। একটা রিয়াকশান হচ্ছে, রিয়াকশানের রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে। রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ, প্রোডাক্ট হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। একটা সিম্পল রিয়াকশান যদি কনসিডার করো, যে ধরো এ থেকে বি এর কনভার্সন হচ্ছে। এখানে এ, এটা এ মানে কি, একটা যে কোনো একটা যৌগ, ধরো একটা কোনো জৈব যৌগ ধরে নিলাম, বি একটা জৈব যৌগ প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে। এ থেকে বিতে কিভাবে কনভার্ট হচ্ছে, কোন পথে যাচ্ছে, ফাস্টার রেটে হচ্ছে না স্লোয়ার রেটে হচ্ছে, অর্থাৎ যে ভেতরের ব্যাপারটা কি হচ্ছে, কোন বন্ধন ভাঙছে, কোন বন্ধন গড়ছে, এই সব যে ব্যাপারগুলো, এই যে ঘটনাগুলো, এইগুলোর হোলিস্টিক টার্ম হচ্ছে মেকানিজম। যে মেকানিজমের মাধ্যমে আমরা উই ক্যান ফাইন্ড আউট দ্যাট
the which bond are breaking, which bond are forming, and the rate of the particular step, কোন স্টেপে কি হচ্ছে না হচ্ছে, কোন স্টেপে রেট বেশি কম, এগুলো সব মেকানিজম থেকে জানতে পারবো। বুঝতে পেরেছো? মেকানিজম হচ্ছে এই জিনিস, কেমিক্যাল কাইনেটিক্স এর সঙ্গে ডিল করা হয়েছে। তো এই ক্রিয়া কৌশলের মাধ্যমে আমরা বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রিতে সব জিনিসপত্রগুলো রিয়াকশান কার সঙ্গে কী রকম হচ্ছে, কোন বন্ধন ভাঙছে ঘটছে, বা অ্যাকচুয়ালি প্রোডাক্ট যখন ফর্মেশন হচ্ছে কীভাবে ফর্মেশন হচ্ছে, সেটা এই অর্গানিকের ক্ষেত্রে আমরা এই মেকানিজমের মাধ্যমে সব কিছু জানবো। এই নামটার সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার হয়ে যাবে আর কিছুদিন পরে, ঠিক আছে? তো যখন একটা প্রোডাক্ট ফর্মেশন হয়, যখন অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলছি, যখন একটা প্রোডাক্ট ফর্মেশন হয় রিয়াক্ট্যান্টগুলোর থেকে, দেখো বেসিক প্রিন্সিপাল মানে বেসিক একটা থিম হচ্ছে এইরকম যে কিভাবে প্রোডাক্টটা ফর্মেশন হয়। থিমটা হচ্ছে এইটা, দেখো থিম বলতে যে কি হয় অ্যাকচুয়ালি, মানে ওভারঅল যদি আমি বলি যে ব্যাপারটা কি হয়, সামারাইজ যদি করি, যে সাপোজ একটা রিয়েল এক্সাম্পল নেব, একটা রিয়েল এক্সাম্পল নিচ্ছি। তুমি এইটা বলো, CH3Cl তার সঙ্গে ধরো NaOH এর রিয়াকশান করছো, হালকা উষ্ণতা একটা দিচ্ছ, কি তৈরি হবে? CH3OH, তাই না? তারপরে কি তৈরি হতে পারে? NaCl ফর্মেশন হতে পারে। হ্যাঁ, তাহলে মিথাইল অ্যালকোহলের সঙ্গে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইডের সঙ্গে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশানে কী তৈরি হয়? মিথাইল অ্যালকোহল আর NaCl তৈরি হয়। দেখো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একটা কথা বলি, যখন অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশানগুলো লেখা হয় তখন জেনারেলি আমরা কীরকমভাবে প্রোডাক্টগুলো লিখি, যেটা মেন প্রোডাক্ট সেই মেন প্রোডাক্টটাকে আমরা মেনলি কনসিডার করি, অর্গানিক প্রোডাক্টগুলোকে, বা যেটা আমরা রিকোয়ার্ড প্রোডাক্ট সেটাকে, আর বাকিগুলোকে আমরা কনসিডার করি না, ওগুলো আমরা লিখিও না, ঠিক আছে? তো অত ভাবার দরকার নেই। তাহলে এখানে দেখো এই CH3Cl ইন প্রেজেন্স অফ NaOH এই প্রোডাক্ট ফর্মেশন করলো। এইখানে CH3Clটাকে কি বলা হবে সৌম্যজিৎ? CH3Clকে কি বলা হবে? বিক্রিয়ক পদার্থ। এটাকে কি বলা হবে? এইগুলো বিক্রিয়াজাত পদার্থ। আর এইটাকে কি বলা হবে? অনুঘটক। দেখি কি বলা হয়, অনুঘটক বলা হয় কি অন্য কিছু বলা হয়? কেমিস্ট্রি টার্মে তুমি যখন বলবে, যখন মেকানিজম করতে যাবে, এগুলোকে আরও একটু ভালো টার্মে সিগনিফাই করা হয়, ঠিক আছে? একে কি বলা হয়? একে বলা হয় সাবস্ট্রেট, একে বলা হয়, আচ্ছা ছাড়ো বলছি, একে বলা হয় প্রোডাক্ট। এই যে কেমিক্যালসটা যার প্রেজেন্সে ওই CH3Cl এর সঙ্গে রিয়াকশান করে NaOH ফর্মটা CH3OHটা ফর্ম করছে, একে বলা হয় বিকারক বা হচ্ছে রিএজেন্ট। আর এটা হচ্ছে বিক্রিয়ার কন্ডিশন, শর্ত, যে তুমি হিট দিলে তবে গিয়ে এই রিয়াকশানটা হবে, তাই না? তো এইটা হচ্ছে বেসিক থিম। তাহলে আমি যদি ব্যাপারটাকে সামারাইজ করি, এরকম দাঁড়ায়, তাহলে এটা হচ্ছে বেসিক থিম, সাবস্ট্রেট প্লাস বিকারক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। এইখানে মাঝে একটা খালি জায়গা রেখে দিয়েছি, স্যার কুছ তো হ্যাঁ বাত, হ্যাঁ কুছ তো হ্যাঁ, বাতাও কে হ্যাঁ। দেখো জেনারেলি আমরা বলতে এটা তোমরা দেখবে পরে রিয়াকশান যখন করবে, যে সাবস্ট্রেটের সঙ্গে রিয়েজেন্ট বা বিকারক সরাসরি বিক্রিয়া করে কিন্তু প্রোডাক্ট ফর্মেশন হয় না, তার মাঝে একটা ট্রানজিশন স্টেট বা হচ্ছে একাধিক ইন্টারমিডিয়েটও তৈরি হতে পারে। তাহলে যখন সাবস্ট্রেট আর রিয়েজেন্ট যখন রিয়াকশান করবে, তার মাঝে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে। ওই ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী পদার্থও তৈরি হতে পারে। অন্তর্বর্তী পদার্থ কি তোমরা কেমিক্যাল কাইনেটিক্সে ওখানে শিখেছো? অন্তর্বর্তী পদার্থ হতে পারে এক বা একাধিক, বা হচ্ছে ট্রানজিশন স্টেট তৈরি হবে, সেইটা আবার ভেঙে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট ফর্ম করবে। তাহলে এর ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে, একে সাবস্ট্রেটই বলা হয়, বিকারককে কী বলা হবে? রিএজেন্ট বলা হবে, রিএজেন্ট, LICর এজেন্ট। বিক্রিয়াজাত পদার্থ বা হচ্ছে প্রোডাক্ট ফর্ম করবে।
আর এটা তো সাবস্ট্রেটই থাকবে, সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেট প্লাস রিয়েজেন্ট থেকে হচ্ছে এখানে কি হতে পারে, হয় ট্রানজিশন স্টেট, টিএস বলা হচ্ছে ট্রানজিশন স্টেট টিএস, বা একে বলা হতে পারে ইন্টারমিডিয়েট, IM লিখলাম ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তাহলে এখানে কি হতে পারে, এখানে মাঝখানে হচ্ছে ইন্টারমিডিয়েট তৈরি হবে, সেটা প্রোডাক্ট ফর্মেশন হবে। এই মাঝের যে জিনিসগুলো, এই ইন্টারমিডিয়েট কী জিনিস, ট্রানজিশন স্টেট কী জিনিস, এগুলো সব আস্তে আস্তে করে জানবে। মোটামুটি একটু আইডিয়া রাখো যে এদের থেকে একটা এদের মধ্যে রিয়াকশান করে একটা মোটামুটি একটা ভাঙা গড়ার খেলা খেলে একটা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট একটা জায়গায় এলো, সেখানে নড়বড়ে সব রয়েছে আর কি, মানে সেখানে সংসার গুছানো চলছে, ঠিক আছে, পুরোপুরি স্টেবল হয়নি। এখানে ভাঙা গড়া হবে, একজন চলে যাবে, একজন নতুন করে আসবে, তো এটাই তো হয়তো একটা বন্ধন ভাঙছে, রিলেশন একটা ব্রেক করছে, আর একজন আসবে, তো তার জন্য তাকে অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তাকে ম্যানেজ করতে হবে, আগের ঘটনাগুলো একটু ঠিকঠাক করে বোঝাতে হবে যে এই ঘটনা হয়েছিল, এই জন্য পালিয়ে গেছে, তো এই সমস্যা ছিল, তো ওই যে তার যে আগের যে ঘটনাগুলো ছিল ওইগুলো এখানে ঘটবে, তারপরে তোমার ফাইনাল প্রোডাক্ট, মানে তোমার এবার দ্বিতীয় রিয়াকশান শুরু করবে তুমি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে মেন থিম, একটা রিয়াকশানের মেন থিম হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এর বোঝা গেছে। এবার যেটা বলছি যে এই সাবস্ট্রেট আর এই রিয়েজেন্ট, দেখো কোনো একটা যদি মিস্টেক করে যাও তাহলে কিন্তু রিয়াকশান হবে না, তাই নয় কি? এই রিয়েজেন্টের আবার অনেক রকমের ভাগ রয়েছে, রিয়েজেন্ট পজিটিভ হতে পারে, রিয়েজেন্ট নেগেটিভ হতে পারে। জেনারেলি তুমি দেখবে রিয়েজেন্টগুলো হচ্ছে আয়নিক স্পিসিস হয়, মানে ওতে চার্জ থাকে, চার্জ না হলে ও রিয়াকশান করবে কি করে, চার্জ ফ্র্যাগমেন্টেড না হলে সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশান করতে পারবে না। এটা কীরকম হতে পারে, বিকারক হচ্ছে পজিটিভ চার্জযুক্ত হতে পারে বা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হতে পারে, মানে সেটা কখনো পুরোপুরি প্লাস হতে পারে বা ডেল প্লাস হতে পারে, এইরকম ডেল্টা প্লাসও হতে পারে, ডেল্টা মাইনাসও হতে পারে, পুরোপুরি প্লাস মাইনাসও হতে পারে। মোটামুটি সাবস্ট্রেটকে বা রিয়েজেন্টকে চার্জ স্পিসিস হতে হবে, চার্জ স্পিসিস না হলে সে রিয়াকশান করতে পারবে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি সাবস্ট্রেটের সঙ্গে যদি পজিটিভ চার্জযুক্ত যদি রিয়েজেন্ট যদি এখানে সাবস্ট্রেটকে অ্যাটাক করতে চায়, তাহলে অবশ্যই এখানেও একটা চার্জ ফ্র্যাগমেন্টেশন হতে হবে, কারণ চার্জ নিয়ে চার্জযুক্ত, এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, প্লাস চার্জ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, তাহলে এখানে স্যার ইলেকট্রনের এক্সেসিভ থাকতে হবে, অপোজিট চার্জ তৈরি করতে হবে। যদি যদি চার্জ না ক্রিয়েট করা হয় এই সাবস্ট্রেটের মধ্যে, তাহলে এখানে এসে রিয়াকশান করবে কি? দেখো জেনারেলি আমরা একটা কথা বলে রাখি যে জেনারেলি সাবস্ট্রেট মানে এখানে অর্গানিক সাবস্ট্রেটের কথা বলা হচ্ছে, যাকে রিয়াক্ট্যান্ট, তোমরা এবার স্টাইলে এবার কলার তুলে বলবে সাবস্ট্রেট, দিস ইজ সাবস্ট্রেট, আর তুমি ওই সব বিক্রিয়ক পদার্থের অর্থ ওই সব বলবে না, স্টাইলে বলবে, সব স্টাইলে চলবে, দিস ইজ সাবস্ট্রেট, রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটা মেরে দে তো উড়িয়ে দে, এরকম বলবে। তো বেসিক্যালি তোমাকে যদি রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশান করতে হয় সাবস্ট্রেটকে চার্জ স্পিসিস হতে হবে, এটা হচ্ছে আমার মেন কথা। কি সৌম্যজিৎ? তাহলে এই সাবস্ট্রেট যদি চার্জ স্পিসিস হয় তবে গিয়ে রিয়াকশানটা ফিজিবল হবে। এবার আমরা দেখব যে এই রিয়েজেন্টের প্রেজেন্সে সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশান করে প্রোডাক্ট ফর্মেশনের জন্য বিজন কি করে আমি প্রোডাক্ট ফর্মেশন করব, সেই জিনিসটা আমি দেখব যে সাবস্ট্রেটকে কীভাবে চার্জ স্পিসিস করা যায়। এখানে একটা কথা বলি, এখানে মেনলি হচ্ছে অর্গানিক মলিকুলের কথা আমরা কনসিডার করছি, অর্গানিক জৈব যৌগ, মানে অর্গানিক মানে তো জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কনসিডার করছি। এখানে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে একটা সমস্যা হ্যাশট্যাগ সমস্যা। কি সমস্যা? দেখো অর্গানিক মলিকুলগুলো জেনারেলি হচ্ছে হাইড্রোকার্বন টাইপের, মানে কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগ। এবার হেটেরোঅ্যাটম রয়েছে, কার্বন সালফার, কার্বন ছাড়াও সালফার অক্সিজেন এগুলো রয়েছে, বাট জেনারেলি যে বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সঙ্গে বন্ধনগুলো, কার্বন কার্বন বা CH বন্ধন, এইগুলোর হচ্ছে খেলা চলছে এখানে। তোমরা এটা ভালো করেই জানো যে হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি এই সব বন্ধনগুলো যদি কনসিডার করি, এগুলো কী ধরনের বন্ধন, সমযোজী নাকি তড়িৎযোজী? সমযোজী বন্ধন। তাহলে বাবু তুমি এটা ভালো করে জানো যে স্যার এই সমযোজী বন্ধনে প্লাস মাইনাস চার্জ ক্রিয়েট করা সম্ভব নয়। কেন তোমার সম্ভব নয় বলো, তুমি কেন সম্ভব নয় বিজু তুমি বলো, তুমি মন থেকে একটু বলো, তো একটু ভেবে বলবে। দেখো তোমার এটা সমযোজী বন্ধন,
সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? তোমার দুজন মিলে কিছু কিছু করে দান করলে দিয়ে তোমাদের সম্পর্কটা রেডি করেছো, তুমি কিছুটা কন্ট্রিবিউট করেছো, ও কিছুটা কন্ট্রিবিউট করেছে, দিয়ে তো তোমার সমযোজী বন্ধন করেছে। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্বটা এই বন্ধনের মাঝখানে, এটা তোমরা ছোটোবেলায় পড়েছো লুইস গঠনে, এটা দিল এটা দিল, দিয়ে তারা নতুন করে একটা সুন্দর করে বন্ধন তৈরি করলো। কি গো? তাহলে সমযোজী বন্ধন যদি হয়, এখানে তোমরা জানো যে এখানে কখনো প্লাস মাইনাস ক্রিয়েট হবে না। দেখো একটা জিনিস খেয়াল করে, যদি আমি এই সিএইচ বন্ধনকে কনসিডার করি, এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে। ইলেকট্রোনেগেটিভিটির যদি ডিফারেন্স থাকে, তাহলে কোন ক্ষেত্রে পজিটিভ চার্জ হবে, কোন ক্ষেত্রে নেগেটিভ চার্জ হবে? একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার করে দিই, জানি না তোমরা কতটা জানো। ধরো সাপোজ সিসিএল বন্ধন রয়েছে, ঠিক আছে? এই বন্ধনের ক্ষেত্রে আর হচ্ছে NaCl রয়েছে। এই দুটো যৌগের বন্ধনের ক্ষেত্রে কি ফারাক রয়েছে? ভেরি গুড। তাহলে তোমরা সব গুড স্টুডেন্ট। তাহলে NaCl এর ক্ষেত্রে স্যার এইরকম করে ও ডিসোসিয়েট হতে পারে Na প্লাস প্লাস Cl মাইনাস, ফাইন না? এর ক্ষেত্রে কিভাবে ডিসোসিয়েট? এর ক্ষেত্রে কি সমজিৎ C মাইনাস। আচ্ছা, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কম? Cl এর বেশি কার্বনের তুলনায়। তাহলে আমি কি এরকম লিখতে পারি গো যে এর ক্ষেত্রে স্যার প্লাস দেব, এর ক্ষেত্রে মাইনাস দেব, এরকম লিখতে পারি কি? কেন পারি না? কেন এভাবে লিখতে পারি না? তাহলে এও চার্জ ফ্র্যাগমেন্টেড হবে, বাট অন্য উপায় হবে। কেমন হবে? এইভাবে হবে না। কেন হবে না এক্ষুনি বলছি। কারণ হচ্ছে এখানে কিন্তু এই বন্ধনটা এর মতো তড়িৎযোজী বন্ধন নয়, এটা একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে কখনো পুরোপুরি কি কে চার্জ নিয়ে নেয়? পুরোপুরি? আরে বাবা, তাকে অষ্টক পূর্তি করতে হবে। এখানে কেন এরকম ভেঙেছে? দেখো, এনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। প্লাস মানে সে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, দিয়ে Na প্লাস হয়েছে, মানে তার বাইরের কক্ষে এখন 8টা ইলেকট্রন আছে। কি? এরও সেম কেস, এর 17, পারমাণবিক ক্রমাঙ্ক 17, বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে একটা ইলেকট্রন খাইয়ে দিয়েছো তুমি তাকে। সকালবেলা আমরা যেরকম কেক খেলাম, একে তুমি ইলেকট্রন খাইয়েছো, ইলেকট্রন খাইয়ে একে অষ্টক পূর্তি করেছো। বলো, বুঝতে পারছো? তাহলে এখানে সবাই হচ্ছে অষ্টক পূর্তি দরকার। তার খাওয়ার, তার হচ্ছে স্টেবিলিটি, তার ক্ষুধা মারবে কে? অষ্টক পূর্তি, ইলেকট্রন খেয়ে। ঠিক আছে? এর ক্ষেত্রেও তোমাকে এটা করা ঠিক নয় যে তুমি যাতা করে ভেঙে দিচ্ছ, তাকে আনস্টেবল করে দিচ্ছ, এটা ঠিক নয়। তাহলে তার ক্ষেত্রেও তোমাকে কিন্তু একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে হবে। তোমাকে কোনো একটা যৌগ দিয়ে দেখালে তুমি ব্যাপারটা বুঝতে পারতে যে কেন ওই রকম ভরে ভাঙছে ওরা। এখানে যে ভাঙনটা দেখানো হবে, ভাঙন অ্যাকচুয়ালি নয়, ওটা আমি চার্জ ক্রিয়েট করব। দেখো, তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না। দেখো, পৃথিবীতে এইটা মনে রাখবে যে পৃথিবীতে মানে যত সব রিয়াকশানগুলো হয় জেনারেলি হচ্ছে যে কখনো এরকমভাবে হবে না রিয়াকশানগুলো যে আনস্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে, স্টেবল প্রোডাক্ট ভেঙে আনস্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে। কেন হবে? তোমার যদি বন্ধন যদি তোমার স্ট্রং থাকে বিজন, সৌপর্ণ, তোমার যদি বন্ধনটা খুব শক্তিশালী থাকে ওর সঙ্গে, কার সঙ্গে? এই সমযোজী বন্ধনের যে পার্টনার রয়েছে, তাহলে তুমি কেন বলো ঋত্বিক সুজানের মতো কেন তুমি ব্রেকআপ করবে? কেন করবে? করবে না তো তুমি। আরে বাবা, আমার স্টেবল বন্ধন, আমি ওকে নিয়ে হ্যাপি, সুখে আছি, খুবই সুখে। তাহলে আমি কেন বলো, কেন আমি তাকে আমি ছেড়ে দেব? সে আমার কত আপন, সে আমার কত ক্লোজ, তাই না? মানে তাকে নিয়ে আমার কোনো সমস্যাই নেই, সবসময় আমি স্টেবল তাকে নিয়ে, কোনো সমস্যা নেই। তাহলে আমার অসুবিধা কোথায়? কি? তাহলে সবসময় জন্য মনে রাখবে, সবসময় রিয়াকশান সেই জন্য হয় যে স্টেবল প্রোডাক্ট ফর্মেশনের জন্য। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়াকশানের কারণ। স্টেবল ইউনিভার্সে যত ঘটনা ঘটছে, এই জন্য গীতাতেও বলে দিয়েছি রিয়াকশান, কেমিস্ট্রি ওখানেও আছে। গীতার মেন কথা কি? যা হচ্ছে ভালো হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে। কেমিস্ট্রিতেও সেটাই তো। কেমিস্ট্রির সঙ্গে রিলেট করো গীতাকে। ভাই স্যার কাহা সে উঠা কে লেকে আ রহে হো ভাই, সুবহ সুবহ আপকা দিমাগ খারাপ হো গেয়া ক্যা? না, আমার দিমাগ খারাপ হয়নি, আমি সত্যি কথা বলছি তোমাদের। ওখানে বলছে যা হয় ভালোর জন্য হয়, এখানে বলছে
যা হয় সবই স্টেবলের জন্য হয়। যা হচ্ছে স্টেবল ভালো মানে কি, ভালো প্রোডাক্ট পাচ্ছি, ভালো জিনিস পাচ্ছি, ওই জন্য তো ব্রেকআপ এই জন্যই তো হয়। আমি বেটার অপশান পেয়ে গেছি, আমি চলে যাবো সেদিকে। কি দীপম, এগুলো তোমাদের বোঝার অসুবিধার কথা নয়, তোমরা বড় হয়েছো তাই কেমিস্ট্রিও ভালো করে বোঝো, আমি অন্য কিছু বলছি না, ডোন্ট মাইন্ড। তাহলে এখানেও স্যার চার্জ ফ্র্যাগমেন্টেশন হবে, বাট कैसे होगा, ऐसे होगा ভাইয়া। দেখো এই রকম প্লাস মাইনাস হয়ে যাবে না, এইভাবে হবে। দেখো এই বন্ধনটাকে আমি একটু সুন্দর করে একটু মডিফাই করে দিচ্ছি। দেখো CCl বন্ধন রয়েছে, এই বন্ধনে দুটো অ্যাটম রয়েছে, দুটো অ্যাটমই হচ্ছে হেটেরো, মানে এখানে বলতে পারি হেটেরো অ্যাটম। হেটেরো অ্যাটম মানে কি, হোমো অ্যাটমিক মলিকুল আর হেটেরো অ্যাটমিক মলিকুল মানে কি, গুড। তাহলে হোমো তোমার হবে এই রকম, হোমো হচ্ছে দুটো একই, তোমার দুটো একই হবে সব সময়, কোনোটা বড় কোনোটা ছোট নয়, দুটোর সাইজ একই, হাইড্রোজেন তো। তাহলে দুটো অ্যাটম যদি থাকে একই অ্যাটম, তাহলে তাদের সাইজের কোনো ডিফারেন্স নেই। তাহলে কি হবে, ওদের মধ্যে চার্জ ফ্র্যাগমেন্টেশনের কোনো গল্প নেই। এই বন্ধনটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই বন্ধনটাতে দুটো ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন হাইড্রোজেন দিচ্ছে আর একটা ইলেকট্রন এই হাইড্রোজেন দিচ্ছে। দুটো হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন দিয়ে তাদের সংসার পাতাচ্ছে, তৈরি করলো। তাহলে এখানে সেই বন্ধনে ইলেকট্রন জোটটা এখানে ঢুকে রয়েছে, কি গো বলো, এটা হচ্ছে হোমো অ্যাটমিক, H2 O2 Non2, এগুলো হচ্ছে হোমো অ্যাটমিক, ঠিক আছে। হেটেরো অ্যাটমিক মানে কি, দুটো অ্যাটম হেটেরো মানে আলাদা আলাদা। তাহলে দুটো আলাদা আলাদা অ্যাটম মিলে একটা যদি বন্ধন করে বা যৌগ তৈরি করে, তখন বলবো হেটেরো অ্যাটমিক যৌগ বা হেটেরো অ্যাটমিক মলিকুল। দেখো এখানে কার্বন এবং ক্লোরিন দুটো ডিফারেন্ট অ্যাটম, তাই এটা হচ্ছে হেটেরো অ্যাটমিক, তাই না, বন্ধন। তাহলে এর ক্ষেত্রে চার্জ ফ্র্যাগমেন্টেশনটা কীভাবে হবে দেখাচ্ছি। দেখো এর ক্ষেত্রেও সেম, একটা ইলেকট্রন দিচ্ছে কার্বন আর ক্লোরিনেও একটা ইলেকট্রন দিচ্ছে, হ্যাঁ। তাহলে দিয়ে এই সমযোজী বন্ধনটা তৈরি করছে, এই সমযোজী বন্ধনটা তৈরি করছে। তাহলে এটা তো সমযোজী বন্ধন স্যার, এর মতো তো ভাঙবে না, তাহলে ভাঙবে কেমন? দেখো ভাঙবে না, এখানে তারা ভাঙবে না, তারা কি করবে, এখানে চার্জ ফ্র্যাগমেন্টেশন করবে। কিভাবে করবে, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ক্লোরিনের বেশি, তোমরা আগেও বলেছো। তাহলে ক্লোরিনের যদি বেশি হয়, বাবু গো বাবু তুমি বলো, যদি তোমরা এটা প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল খুব ভালোবাসি, যদি ছেলে এবং মেয়ের বাড়ির মধ্যে, মেয়ের ঘরে যদি অর্থ সম্পত্তি খুব বেশি থাকে, তাহলে এই যে বন্ধনটা তৈরি হয়েছিল, এই বন্ধনের যে ইলেকট্রন জোটটা তৈরি হয়েছিল, ওদের ঘরে খুব পাওয়ার, তাহলে পাওয়ার থাকলে কি হবে, তাকে ঘর জামাই করে দেবে না, মানে কিছুটা টেনে নেবে, বলছে তোমাকে আর বাড়িতে থাকতে হবে না, আমার ঘরে কিসের অভাব, আমার মেয়েকে দেখভাল করবে, রান্নাবান্না করে খাইয়ে দিবে, আর হচ্ছে আমাদের দেখভাল করবে, আর কি দরকার, ঠিক আছে না। তাহলে এ কি করছে বলো তো, এই কি করছে, এ করছে কি, এই যে বন্ধন ইলেকট্রনটা জোট আছে, এই জোটটাকে কিছুটা এই দিকে টেনে নিচ্ছে। তাহলে বন্ধন জোটটা যদি বাবু টেনে নেয় ক্লোরিনের দিকে, তাহলে এখন আছে কোথায়, এখানে রয়েছে। তাহলে আমি বলতে পারি এই বন্ধনের ইলেকট্রন জোটটা কিছুটা কার্বনের দিক থেকে স্যার ক্লোরিনের দিকে শিফট করে গেল। মানে বলতে পারি, কথা মানে হচ্ছে এটা, যে ক্লোরিনের দিকে ইলেকট্রন ডেন্সিটি এখন বেশি, একটু কার্বনের দিকে ইলেকট্রন ডেন্সিটি একটু কম, মানে এখানে ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, এখানে এক্সেস হচ্ছে। তাহলে আমি বলতে পারি না কি অনিন্দ, যে এখানে স্যার ডেল মাইনাস লাগান, এখানে স্যার ডেল প্লাস লাগান, তাই না। দেখো পুরোপুরি এখানে প্লাস মাইনাস আসবে না, এই ভুল তুমি করবে না খোকা, এরকম করবে না কখনো, যে পুরোপুরি প্লাস মাইনাস আসবে কখন, যদি পুরোপুরি ভেঙে যায়, একদম ব্রেক হয়ে যাবে, একদম ব্রেকআপ। এটা কি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, একটু টেনে নিল তার দিকে, বুঝতে পেরেছো। মেয়ের ঘরে পাওয়ারফুল লোক, হ্যাঁ, তো এদের ঘরে টাকা পয়সা প্রচুর, ঠিক আছে চলে এসো আমার বাড়িতে থাকবে, আর টেনে নিল আর কি, যা শেষ।
খেলা হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এর মধ্যেও আমি চার্জ ফ্র্যাগমেন্টেশন করলাম। দেখো আয়নিক বন্ধন না হওয়ার সত্ত্বেও কিন্তু চার্জ ফ্র্যাগমেন্টেশন করলাম আমি। এইভাবে চার্জ ফ্র্যাগমেন্টেশন হয়, বুঝতে পেরেছ? এবার এই যে চার্জ ফ্র্যাগমেন্টেশন, এখানে একটা ওয়ে দেখালাম। দেয়ার আর সেভারাল ওয়েজ টু ক্রিয়েট দ্য চার্জ ইন দ্য সাবস্ট্রেট। সাবস্ট্রেটের বন্ধনের মধ্যে, মানে সাবস্ট্রেট বলতে রিয়াক্ট্যান্টের বন্ধনের মধ্যে, সমযোজী বন্ধনের মধ্যেও তুমি ডাইপোল ক্রিয়েট করতে, একে বলা হচ্ছে ডাইপোল ক্রিয়েট করলো। এখানে আয়ন ক্রিয়েট করলো, আয়ন জেনারেট করলো, এখানে ডাইপোল। কেন ডাইপোল? দুটো পোল তৈরি হচ্ছে, প্লাস পোল মাইনাস পোল। কেন ডেল দেওয়া হয়েছে, সরি ডেল নয়, এটা ডেল্টা। কেন ডেল্টা দেওয়া হয়েছে? কেন? তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ইউ মে আস্ক ওয়ান কোশ্চেন দ্যাট হোয়াই ইট ইজ নট স্যার অ্যাবসোলুট প্লাস অ্যাবসোলুট মাইনাস, কেন শুধুমাত্র প্লাস মাইনাসের মতো হলো না? চার্জের ক্ষুদ্র সরণ হচ্ছে, পুরোপুরি বন্ড ব্রেকিং হচ্ছে না। পুরোপুরি হলে তখন প্লাস মাইনাস পুরোপুরি করে দিতে। তাহলে ডেল্টাটা কেন? ডেল্টা তোমরা তো ছোটোবেলা থেকে পড়েছো, শিশু শ্রেণীতে তোমরা পড়েছো যে ক্ষুদ্র পরিমাণ চার্জের সরণ যদি হয়, তাকে ক্ষুদ্র পরিমাণ সরণ, ক্ষুদ্র সময়, যত ক্ষুদ্র তাকে তুমি বিজন ডেল্টা দিয়ে লেখো। তোমার এই যে বাঁকানো এইরকম করে লেখো গো, এইরকম। বুঝতে পেরেছ? এটার সঙ্গে তুমি পরিচিত, চিরপরিচিত, ঠিক আছে? ডেল্টা তুমি আগে শিখেছো এই সাইনটা। এই জন্য ক্ষুদ্র পরিমাণ যেহেতু চার্জ এখান থেকে ওইদিকে যাচ্ছে, তাই এখানে ক্ষুদ্র পরিমাণ ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ক্রিয়েট করছে, এখানে ক্ষুদ্র পরিমাণ ইলেকট্রনের এক্সেসিভ হচ্ছে, এই জন্য ডেল প্লাস মাইনাস। বোঝা গেল? এই অবধি ক্লিয়ার? এবার হচ্ছে যেটা বলছি যে দেয়ার আর সেভারাল ওয়েজ, অনেকগুলো উপায় রয়েছে যে সাবস্ট্রেটের মধ্যে এই চার্জ ফ্র্যাগমেন্টেশন বা ডাইপোল ক্রিয়েট করার জন্য। আমাদের এবার টাস্ক হচ্ছে যে সাবস্ট্রেটের ভিতরে কিভাবে এরকম ডাইপোল ক্রিয়েট করা যায়, কিভাবে এই প্লাস মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ক্রিয়েট করা যায়, সেগুলো আমাদের দেখতে হবে। কারণ রিয়াকশান করাতে হলে ওটাই তো আসল জিনিস, কি বলো? তাহলে কোন কোন এফেক্টের মাধ্যমে আমরা ওর মধ্যে চার্জ ক্রিয়েট করতে পারি? কার মধ্যে? সাবস্ট্রেটের বন্ধনের মধ্যে, সমযোজী বন্ধনের মধ্যে কিভাবে চার্জ ক্রিয়েট করতে পারি, সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব। টোটাল হচ্ছে এখানে 4টা এফেক্টের কথা বলা হয়েছে। ওই এফেক্টগুলোর মাধ্যমে আমরা বেসিক্যালি জিনিসগুলোকে এক্সপ্লেন করব আস্তে আস্তে করে, যে কিভাবে চার্জ ক্রিয়েট হয় ওর মধ্যে, ডাইপোল কিভাবে ক্রিয়েট হয়। বুঝতে পেরেছো? তাহলে সেই 4টা এফেক্ট আমরা দেখব, তারপরে আস্তে আস্তে নেক্সট প্রসিডিং ক্লাসগুলোতে আমরা ওগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব এবং ও থিওরি জানবো, তার সঙ্গে তার কিছু অ্যাপ্লিকেশানও করব। দিলে তোমার ওভারঅল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখো 4টা এফেক্টগুলো কী কী দেখো। তাহলে আমরা বলেছিলাম যে এফেক্টগুলোর মাধ্যমে, যেসব এফেক্টগুলোর মাধ্যমে আমরা সাবস্ট্রেটের মধ্যে পোলারিটি ক্রিয়েট করব, পোলারিটি জেনারেট করব, সেই সব এফেক্টগুলো সম্বন্ধে জানবো। এইটা হচ্ছে সেই টোটাল 4টা এফেক্ট, যে 4টা ফান্ডামেন্টাল এফেক্টের মাধ্যমে আমরা ডাইপোল ক্রিয়েট করতে পারবো, চার্জ ফ্র্যাগমেন্টেশন করতে পারবো। তাহলে ফার্স্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। দেখো এর ইংলিশ টার্মগুলোও সেম, ইন্ডাকটিভ এফেক্টকে সেই ইন্ডাকটিভ এফেক্টই লেখা হবে, ইন্ডাকটিভ ইফেক্ট, সেই ইংলিশ টার্ম একই, ঠিক আছে? ইলেকট্রোম্যাটিক এফেক্টও ইংলিশে বলা হবে, রেজোনেন্স এফেক্টই বলা হবে, হাইপার কনজুগেশনকেও সে হাইপার কনজুগেশনই বলা হবে, ঠিক আছে? তাহলে এই সব এফেক্টের মাধ্যমে আমরা চার্জ ফ্র্যাগমেন্টেশন করব। তাহলে আমরা নেক্সট প্রসিডিং টপিকগুলোতে আমরা কি করব? এই ইন্ডাকটিভ এফেক্ট পড়বো, ইলেকট্রোম্যাটিক এফেক্ট কী জিনিস পড়বো, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন, এইসব এফেক্টগুলো সম্বন্ধে জানবো এবং তাদের অ্যাপ্লিকেশানগুলো জানবো, কীভাবে চার্জ ক্রিয়েট করছে জানবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা ডিসকাস করব ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে, ঠিক আছে? বা আবেশ প্রভাব বলা হয়, আবেশ